বলা হয় কলকাতার ভেতরে আছে আরো একটা কলকাতা, যে কলকাতা হয়তো ততটা আড়ম্বরপূর্ণ নয়, বা তার মধ্যে যেই আরোপিত বিষয়টা সেই বিষয়টা হয়তো কম, কিন্তু সেই কলকাতার মতো করেই সুন্দর, সেই কলকাতার মতোই স্নিগ্ধ, যে কলকাতার পরতে পরতে জড়িয়ে রয়েছে সাবেকিয়ানা, যেই কলকাতায় হাঁটতে গেলে, যেই কলকাতায় চলতে গেলে ইতিহাসের গন্ধ পাওয়া যায়, যে ইতিহাস 150 বছর, যে ইতিহাস 200 বছরেরও পুরনো। কলকাতার সঙ্গে কিছু বিষয় যেন ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। একটু ভুল হলো বোধহয়, কলকাতা নয়, উত্তর কলকাতার সঙ্গে কিছু বিষয় জড়িয়ে রয়েছে। লালবাড়ি, সবুজ দরজা, কড়িবর্গা, 12 ঘর 1 উঠোন, আরো একটা জিনিস রয়েছে, সেটা হলো বনেদি বাড়ি। না, দক্ষিণ কলকাতায় বনেদি বাড়ি নেই এমনটা নয়, কিন্তু ওই অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে থাকা যে বিষয়টা, সেটা বোধহয় উত্তর কলকাতা আর বনেদি বাড়ির সম্পর্কের ক্ষেত্রেই বলা যায়। যে বনেদি বাড়িগুলোর উঠোনে, দালানে কান পাতলে, চোখ রাখলে আমরা ইতিহাসের গন্ধ পাই। হয়তো বহু প্রজন্ম আগে শুরু হয়েছিল এখানকার পুজো, সেই পুজো এখনো চলছে, শুধু উত্তরাধিকার সূত্রে একটা প্রজন্ম থেকে আরেকটা প্রজন্মে সেই পুজো হাত বদল হয়েছে, দায়িত্ব নিয়েছেন, তুলে নিয়েছেন পরের প্রজন্ম আগের প্রজন্মের থেকে, কিন্তু সেই পুজোর সাবেকিয়ানা, সেই পুজোর ঐতিহ্য, সেগুলো কিন্তু ম্লান হয়নি। আজকে আমরা এসেছি এমনই একটা জায়গায়। আমরা রয়েছি দাঁবাড়িতে। দাঁবাড়ির পুজো 164 বছরের পুরনো। ভাবতে পারছেন, একটা পুজো প্রায় 200 বছর, প্রায়ই বলছি, কারণ 150 তো অনেকটা বেশি, এতগুলো বছর ধরে একটা পুজো চলে আসছে, হয়তো আরো বহু বহু বছর চলবে। অন্তত 5 থেকে 6টা প্রজন্ম এই পুজো দেখেছে, এই পুজোর সাক্ষী, এই পুজোর দায়িত্ব ভাগ করে নিয়েছে। আর বেশি কথা বলবো না, আমরা সরাসরি চলে যাব দাঁবাড়ির ভেতরে, শুনে নেব এখানকার পুজোর গল্প, এখানকার পুজোর ইতিহাস। আসুন। এই মুহূর্তে আমরা রয়েছি দাঁবাড়ির ঠাকুর দালানে। আমার পিছনে দেখতে পাচ্ছেন ঠাকুর তৈরি প্রায় শেষ, বাড়ি রং হয়েছে, চারদিকে রঙের গন্ধ ম করছে। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন শাওলিদা। আপনাকে প্রথমে যেটা জিজ্ঞাসা করব, 164 বছরের পুরনো পুজো, আপনি কতদিন এই পুজোর সঙ্গে যুক্ত রয়েছেন? আমার বিয়ে হয়েছে 15 বছর, তো এই বছরের পুজোটা আমার কাছে 15তম বছর। 15 বছর ধরে দেখছি, যা প্রথম দিকে একটা অন্যরকম অভিজ্ঞতা ছিল, তখন এত ইনভলভমেন্ট ছিল না, অল্প অল্প একটু ঠাকুর ঘরে এসে একটু ওই ফুল বেলপাতা বাছা, পুরোটাই তখন আনন্দ মজা হই এইসব করেই কাটতো। কিন্তু এখন অনেকটা বেশি ইনভলভমেন্ট ঢুকেছে, ঠাকুর ঘরের কাজের মধ্যে ঢুকে গেছি, তো সেই ক্ষেত্রে এখন একটা অন্যরকম, এখন একটা দায়িত্ব, পুজোর আগে একটা চিন্তা হয় যে হ্যাঁ এইগুলো সব পরপর হবে, করতে হবে এই আর কি। 164 বছরের পুরনো পুজো মানে বহু প্রজন্ম এই পুজোর সাক্ষী থেকেছে, বহু প্রজন্ম থেকে প্রজন্ম পরম্পরায় দায়িত্ব ভাগ হয়েছে। আপনার কাছে বা আপনাদের কাছে যখন দায়িত্ব গেল, সেই মুহূর্তের অনুভূতিটা কেমন ছিল? টেনশন, একটা ভয়, বা এটা তো বেশ বড় একটা দায়িত্ব, সেই দায়িত্বটা কতটা সামলাতে পারবো, বা এখনকার পরিস্থিতি কতটা সামলাতে পারছেন? দায়িত্ব তো একার নয়, সবটাই সবাই মিলে করা হয়। বড়রা এখনো পাশেই আছে, তারা সব কিছুতেই বলে দেয় যে কোনটা কিভাবে করতে হবে, যেহেতু বাড়ির পুজোয় একটা নিয়ম নিষ্ঠাটা প্রচণ্ড পালন করতে হয়, মানে তার এক চুলো এদিক ওদিক হওয়ার উপায় নেই। তো সেক্ষেত্রে বড়দের একদম নজরে থাকে ওগুলো, সেগুলোতে যেন কোনো ভুল ভ্রান্তি না হয়। আমরাও সেটা চেষ্টা করি সবসময় সেইভাবেই সেটাকে মেনে চলার। এত বছর ধরে তারা যেভাবে মেনে এসছেন, আমরাও সেই ব্যাপারটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। মানে দাঁবাড়ির বর্তমান প্রজন্ম এখনো কিন্তু বড়দের ছায়াতেই রয়েছে, সেই ছায়াটা যাওয়ার কথাও নয়, কোনোভাবেই সেটা যায় না।
আচ্ছা, গত 2 বছর ধরে আমরা একটা খুব খারাপ সময় পেরিয়ে এসেছি, যেই সময়টায় মানুষের সঙ্গে মানুষের দেখা, কথা, জমায়েত সবটা বন্ধ হয়ে গেছিল। তো সেই 2 বছরের সময়টা কেমন কেটেছে আপনাদের? 2 বছরের ওই সময়টা একটা অন্যরকম পরিস্থিতি ছিল, মানে পুজোয় যে বাড়িতে একদম আমাদের এখানে যেমন লোকজন গম গম করে, বাড়ি ভর্তি লোক, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সেই ব্যাপারে তো একটা বিশাল রেস্ট্রিকশন ছিল। ঠাকুরের সাইজও কিছুটা ছোট করা হয়েছিল, যেহেতু ঠাকুর তোলার সময় এত লোক একসাথে গ্যাদার করা যাবে না বলে। তো আর তাছাড়া তো এত স্যানিটাইজেশন এইসব, মানে ওটা একটা অন্যরকম, হ্যাঁ করতে হয়েছে, করে গেছি, কিন্তু এই বছর ওই জন্য 2 বছর বাদে আবার সব মুখিয়ে আছি যে আবার সেই পুরোনো আনন্দটা ফিরে পাবো, আবার লোকজন সব বন্ধু বান্ধব সব একসাথে সবাই মিলে। তাহলে 2019-এর পর আবার যদি নর্মাল পুজো বলি সেটা এটাই তো। এই বছরের পুজোর কি আলাদা কোনো অভিনবত্ব বা বিশেষত্ব কিছু রয়েছে, আলাদা কিছু? না, বাড়ির পুজোয় তো মানে নতুন করে কিছু অভিনবত্ব নয়, যেগুলো মেনটেন করা হয়ে আসছে সেগুলোই। হ্যাঁ, এই 2 বছর, লাস্ট 2 বছর যেটা হয়েছিল, কলা বউ স্নানের জন্য গঙ্গার ঘাটে নিয়ে যাওয়া হয়নি, আমাদের বাড়িতেই গঙ্গা জল এনে আরেক উঠোনে কলা বউ স্নান, মানে এরকম কিছু কিছু জিনিস আমরা একটু ছোটোখাটো মডিফিকেশন করে নিয়েছিলাম। কিন্তু আবার এই বছর আবার একদম নতুন করে যেরকম যেটা যেভাবে হয়ে এসছে এত বছর ধরে, আবার সেটা সেইভাবেই চলবে। মানে সবটাই বাকি বাকি পুজোর মতোই, মানে বাড়ির পুজো হলো পুজো তো, এবং বাড়ির পুজোর আনন্দ, বাড়ির পুজোর উত্তেজনা, উদ্দীপনা সেটা কিন্তু ভীষণ আলাদা। মানুষের মানুষের গন্ধ সেটা বোধহয় বাড়ির পুজোতে বারোয়ারির পুজোর থেকে অনেক অনেক বেশি থাকে। তো দাঁবাড়ির পুজো তাই আবার চেনা ছন্দে, পুরনো ছন্দে ফিরছে। আমরা এবার শাওলির থেকেই শুনবো যে এই বাড়ির পুজোর প্রসাদ, যেটা অন্নভোগ বা প্রসাদ, সেটার বিশেষত্ব কি? কারণ প্রসাদের বিশেষত্ব কিন্তু পুজোর একটা অবিচ্ছেদ্য অঙ্গ। এক একটা জায়গায় এক এক রকম প্রসাদের রীতি, এক এক রকম প্রসাদের ধরন, সেটা শুনবো এবার। না, আমাদের অন্নভোগ হয় না, শুকনো ভোগ হয়। আর তো সেটা বাড়িতেই আমাদের বিয়েন বসে, সেখানেই মিষ্টি তৈরি হয়, বালুশাহী, মিহিদানা, এগুলো বাড়িতেই, নারকেল নাড়ু সব আমরা নিজেরা তৈরি করি। তো এগুলো বাড়িতেই তৈরি হয়, সেই ভোগই মাকে দেওয়া হয়। আর আপনাদের পুজো কি, মানে পুজো শুরু হয় কবে থেকে? পুজো অ্যাকচুয়ালি শুরু হয় মহালয়ার পরের দিন, প্রতিবদ থেকে শুরু হয়ে যায়। আমাদের ঠাকুর ঘরে বোধনের ঘট বসে, ঘট পুজো থেকেই, সেদিন থেকেই চণ্ডীপাঠ পুজো দুবেলা শুরু হয়ে যায়। আর ষষ্ঠীর দিন যেটা হয়, ঠাকুর দালানে মায়ের প্রতিমা পুজো শুরু হয়, কিন্তু আসল পুজো যেটা, সেটা মহালয়ার পরের দিন প্রতিপদ থেকেই শুরু হয়ে যায়। দাঁবাড়ির পুজোর ইতিহাসের সঙ্গে কিন্তু আরো একটা বিষয় জড়িয়ে রয়েছে, যেটা কেউ জানেন কেউ জানেন না। দাঁবাড়ির সন্ধি পুজোয় এখনো পর্যন্ত কামান ফাটানো হয়। আমরা, আমাদের সঙ্গে রীতা দা রয়েছেন, আমরা ওনার থেকে জেনে নেব এই পুজোর আর কি কি বিশেষত্ব আছে। কুমারী পুজো, সন্ধি পুজো, বাকি যা কিছু পুজোর আচার, সেই সমস্ত যাবতীয় খুঁটিনাটি, সেই সব কিছু আমরা একবার জেনে নেব। আমাদের বাড়ির পুজোর বিশেষত্ব হিসেবে প্রথমেই হচ্ছে, যেদিন আমাদের বোধন বসে সেই দিন আমাদের বাড়ির কোনো কাউকে সংকল্প করতে হয়। এই সংকল্প হচ্ছে এমনই একটি জিনিস যে মাকে তার মাধ্যমে আহ্বান করা হয়, মানে মানে তার অনেকটা দায়িত্ব এসে পড়ে। তো এটা হচ্ছে প্রতিপদে যখন আমাদের এখানে বোধন বসে সেই দিন থেকে সেই সংকল্প শুরু হয়, এবং যিনি সংকল্প করেন ওনাকে অনেক নিয়ম নিষ্ঠা মেনে চলতে হয় আজ অবধি। এরপরে তো ষষ্ঠীর দিনে আছে, ষষ্ঠীর দিনের পরে, ষষ্ঠীতে যখন বোধন হয়ে গেল, সব কিছু হয়ে গেল, তারপরে কলা বউ স্নান আছে। আর এছাড়া হচ্ছে আমাদের অষ্টমীর দিনে যে সন্ধি পুজো হয়, সেই সন্ধি পুজোতে আমাদের কামান ফাটানো হয়। সন্ধি পুজোর যখন শুরু হয় তখন কামান ফাটানো হয়, এবং যখন সন্ধি পুজোর আরতি শুরু হয় তখনও কামান ফাটানো শুরু হয়।
এবং তখন কন্টিনিউয়াস এই কামান ফাটানো চলতেই থাকে যতক্ষণ না আরতি শেষ হয়। এরপরে হচ্ছে এবং সবচেয়ে বড় কথা, খুব ভালো লাগে এই জিনিসটা যে এই কামান ফাটানোর আওয়াজ শুনে আশেপাশে যে বারোয়ারি পুজো আছে বা অন্য যে সমস্ত জায়গায় পুজো হয়, হ্যাঁ, সেই কামান ফাটানোর আওয়াজে কিন্তু সেইখানেও সন্ধি পুজো আজ অবধি শুরু হয়, এটুকু জেনে এসেছি বা শুনে এসেছি আমরা। আর এরপরে আছে আমাদের নবমীর দিনে কুমারী পুজো। যিনি সংকল্প করেন ওনাকেই কুমারী পুজো করতে হয় প্রথমে। মেন কুমারী পুজো যিনি করেন উনি করেন, তারপরে তো বাড়ির সদস্যরা সবাই মিলে তারপরে কুমারীকে পুজো করা হয়। এরপরে হচ্ছে দশমীর দিন যখন মাকে বরণ করা হয়, বরণের পরে আমাদের যখন মাকে বাইরে রওনা করিয়ে দিই আমরা, সেই সময় মাকে আমাদের বাড়ির সামনে 7 বার ঘোরানো হয় এবং সেই সময় আবার কামান ফাটানো হয়। তারপরে মাকে 7 বার ঘোরাবার পরে চোখের জলে আমরা মাকে সত্যি বিদায় দিই। মাকে আমরা নিজের মেয়ে বলুন বা যাই বলুন, আমরা সেই চোখেই মাকে দেখি এবং সেইভাবেই মাকে আমরা বরণ করি এবং সেইভাবেই আমরা মাকে পুজো করি। কে বলেছে শুধু ভূতের গল্প শুনলে গায়ে শিহরণ জাগে? এই বাড়ির প্রত্যেকটা ইতিহাস, প্রত্যেকটা রীতিমতো গায়ে কাঁটা দেওয়ার মতো। কতটা আবেগ জড়িয়ে আছে এই বাড়ির পুজোর মধ্যে, সেটা এই বাড়ির সদস্যদের সঙ্গে কথা বললেই কিন্তু স্পষ্ট হয়ে যায়। এখানকার ঠাকুর, এখানকার প্রতিমা, তারা কোনোভাবে এই বিষয়টাকে একটা ধরা ছোঁয়ার বাইরে থাকা ঐশ্বরিক বিষয় এভাবে কিন্তু দেখেন না। তাদের কাছে পুরো বিষয়টাই একটা মা মেয়ের সম্পর্ক, মেয়ে বাপের বাড়িতে আসছে, পুরোটাই আবেগ মাখা। এই মুহূর্তে আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি দা বাড়ির একদম নতুন প্রজন্মের এক সদস্যকে। আমার সঙ্গে রয়েছেন সুপর্ণা দা। সুপর্ণার থেকে আমরা প্রথমেই জানতে চাইব, দা বাড়ির ইতিহাসের সঙ্গে, দা বাড়ির পুজোর ইতিহাসের সঙ্গে রথযাত্রার একটা সম্পর্ক রয়েছে, সেটা কি? আসলে আমাদের রথের প্রথম দিনই মা দুর্গার পুজোর সূচনা হয়। মায়ের যে কাঠামো পুজো, সেটা হলুদ সিঁদুর দিয়ে রথের প্রথম দিনই পুজো হয়। আর মানে সেই দিন থেকেই আপনাদের পুজোর মরশুম মোটামুটি শুরু? হ্যাঁ, পুজো পুজো ভাব বলতে পারেন, সেদিন থেকেই শুরু হয়ে যায়। আচ্ছা, যেহেতু আপনি একদম নতুন প্রজন্মের একজন মানুষ, তো আপনার থেকে জানতে চাইবো যে এই বাড়ির পুজোর সাজ, এবং মানে সেটা আপনাদের বাড়ির মানুষদের হোক বা ঠাকুরের প্রতিমার সাজ, সেটার কি আলাদা কোনো বিশেষত্ব রয়েছে? বাড়ির বৌমারা ঘরোয়া করে শাড়ি পরে, বেশিরভাগ লাল পাড়ি পরতে হয় আমাদের। ঠাকুমারা একটা কথা বলে দিয়েছেন, শাড়ির মধ্যে যেন কোনো কালো রং না থাকে, তো সেইটা খেয়াল রাখতে হয়। তাছাড়া ঠাকুরের কাজ করতে গেলে ওনারা বলেছেন সিল্কের শাড়ি পরতে। তো আমরা এখন নতুন প্রজন্মরা চেষ্টা করি যে লাল পাড় না পরে অন্য শাড়ি পরতে, কিন্তু সিল্কের পরি সন্ধেবেলাটা। মানে বাড়ির বড়রা ওনাদেরকে যা শিখিয়েছেন, যা বুঝিয়েছেন, যেমনটা ওনারা দেখেছেন, ওনারা কিন্তু তেমনটাই মেনে চলছেন, মেনে চলার চেষ্টা করছেন। আচ্ছা, আপনি যেহেতু একেবারে এই সময়ের একজন মানুষ, এই পুজোর কটা দিন প্রচন্ড ব্যস্ততা থাকে বাড়ির পুজো যেহেতু, তো বন্ধু বান্ধবদের কি সময় দেওয়া হয়? বন্ধু বান্ধবরা বাড়ির পুজো দেখেছে প্রথম বছর আমার বিয়ের, তো ওদের এতই ভালো লেগেছে ওরা প্রত্যেক বছর আসে। কোভিডের জন্য 2020 আর 2021-এ আসতে পারেনি, আবার এই বছর আসবে। ওরা ভীষণ পছন্দ করে এই বাড়ির পুজো। আর আপনি কত বছর যুক্ত এই পুজোর সঙ্গে? আমি 5 বছর, এটা আমার 5ম বছর হবে। আমি 4টে পুজো দেখেছি। 4টে পুজো দেখেছেন, মোটামুটি কিছুটা তো বোঝা সম্ভব হয়েছে যে পুজোর আচার, পুজোর যেই নিষ্ঠা ভরে বড়রা কাজ করেন। তো কি মনে হয় যে এখন আপনি আপনার পরের জেনারেশনকে শেখানোর জন্য কি তৈরি? আমি শেখাতে পারবো কিনা জানি না, আমি নিজেও এখনো শিখছি। তবে আমার বিশ্বাস যে পরের প্রজন্ম আমাদের মতোই উৎসাহ নিয়ে আনন্দ করে পুজোর প্রস্তুতি করবে। আচ্ছা, রথযাত্রার সময় থেকে যেহেতু বাড়িতে উৎসবের আমেজটা চলে আসে, বিসর্জনের সময়ের অনুভূতিটা কেমন? আমি জানি মানে এটা আলাদা করে প্রশ্ন করার মতো প্রশ্ন নয়, তবু জানতে চাইবো। যেদিন থেকে পুজো শুরু হয়, আমরা মাকে বাড়ির মেয়ে ভাবি। তো যেদিন মা চলে যাবে সেদিন মায়েরও যেমন চোখ ভারী থাকে, আমাদেরও চোখ ভারী হয়ে যায়। না চাইতেই কান্না আসে, না চাইতেই মনে হয় যেন কিছু একটা বাড়ি থেকে চলে যাচ্ছে। আর
এটা সত্যি কথা যে বিসর্জনের পর ঠাকুর দালানটা যখন খালি দেখি তখন ভেতরটা খুব কষ্ট হয়, খুব খারাপ লাগে। এই অনুভূতিটাও আমার বিয়ের পর নতুন, কারণ এত বছর ধরে আমি শুধু বারোয়ারি পুজোই দেখেছি। পেপারে পড়তাম বনেদি বাড়ির পুজোয় মায়ের বিদায়ে সবাই কান্নাকাটি করে, বুঝতে পারতাম না, কিন্তু এখন সেটা বুঝেছি। রথযাত্রার সময় থেকে শুরু হয়ে যায় মেয়েকে ঘরে আনার প্রস্তুতি, আর বিসর্জনের পর সেই সময়ের অবস্থাটা যে কি হয় সেটা এই বাড়ির সদস্যদের সঙ্গে কথা বলে এইটুকু সময়ের মধ্যে আমিও যেন বুঝতে পেরে গেছি। বিসর্জনের প্রসঙ্গ উঠলেই ওনাদের চোখ ছলছল করে। ওনারা এমনটাও বললেন যে বাইরের মানুষ বোঝেন কিনা জানি না, কিন্তু আমাদের তো মনে হয় মাও যেন কাঁদছে। অষ্টমীতে মায়ের যেই মুখ, দশমীতে সেই মুখ যেন বদলে যায়। এই যে এত রং, এত হই হই, এত জাঁকজমক, সবকিছু তো এই 5টা দিনের জন্যই। আর বিসর্জনে সবটা শেষ, কোথাও গিয়ে পূর্ণচ্ছেদ বলবো না, কিন্তু কোথাও গিয়ে যেন থেমে যাওয়া। এই ঝাড়বাতিগুলো হয়তো তখনও জ্বলবে, এই আলো, এই রং সবটা থাকবে, কিন্তু তারও মাঝখানে কোথাও থাকবে একটা কান্নার সুর, একটা বিষাদের ছোঁয়া। কারণ দাবাড়ির মানুষ ঈশ্বর বলে আলাদা করে একটা অনেক উঁচু কোনো জিনিস, অনেকটা নাগালের বাইরে থাকা কোনো জিনিস হিসাবে প্রতিমাকে দেখেন না। তাদের কাছে এখানকার প্রতিমা ঘরের মেয়ে, নিজের মেয়ে। তাই বাপের বাড়ি থেকে মেয়ে চলে যাওয়ার সময় ঠিক যেমনটা কষ্ট প্রতিটা মানুষের হয়, এখানকার মানুষেরও ঠিক তেমন হয় দশমীর দিন। মন খারাপের শুরু হয় দশমীর সকাল থেকে। আবার একটা বছরের অপেক্ষা, এই প্রতীক্ষাটা দিয়েই কেটে যায় বাকি সময়টা। আবার একটা রথযাত্রা আসবে, রথের দিন কাঠামো পুজো হবে, আবার নতুন করে পুজোর প্রস্তুতি, ঠাকুরকে ঘরে আনার প্রস্তুতি, সবটা। দাবাড়ির গল্প, দাবাড়ির পুজোর ইতিহাসের গল্প এখানকার সদস্যদের মুখ থেকেই শুনলেন আপনারা। তবে আমি বলবো, পুজোয় একবার পারলে উত্তর কলকাতার জোড়াসাঁকো দাবাড়িতে ঘুরে যান, ভালো লাগবে। যে ইতিহাসের কথা আমি বললাম সেই ইতিহাসটা আপনারাও অনুভব করতে পারবেন। পুজো সংক্রান্ত আরো অন্যান্য খবর জানতে চোখ রাখুন news18bangla.com-এ।